পর্ব ১২ জেরক্স ও ফ্ল্যাটের আগুন। সে বলে, এই গাউনটা তো আমি অনেক দিন ধরে কিনতে চাচ্ছিলাম, কিন্তু আমার বাবা এত ব্যস্ত, তার এসব কিনে দেওয়ার সময় নাই। তোমাকে অনেক ধন্যবাদ এই গাউনটা কিনে দেওয়ার জন্য। আমি বললাম, এখানে ধন্যবাদের কিছু নাই, তুমি আমার ছোট বোন, একজন ভাই হিসেবে বোনের জন্য এতটুকু তো করতেই পারি। আমার কথা শুনে জিনিয়া বলল, তুমি এটা ঠিক করনি, তুমি শুধু জারার জন্য গাউন কিনেছো, আমার জন্য কিনোনি কেন? আমি বললাম, আমি তো তোমার কথা আগে জানতাম না, তবে তুমি মন খারাপ করো না, এর পরের বার আমি তোমাকে একটা গাউন কিনে দিব। আমার কথা শুনে জিনিয়া অনেক খুশি হয়। যারা ও তার বোন জিনিয়া আমার সাথে অনেকক্ষণ সময় কাটায়। আমরা একসাথে অনেক গল্প করি। আগে শুধু যারা যারা আমার সাথে দেখা করতে আসতো, এখন জিনিয়াও আমার সাথে দেখা করতে আসে। যারা ও জিনিয়ার সঙ্গে আমার বেশ গভীর সম্পর্ক তৈরি হয়, একদম আপন ভাই বোনদের মতো। আমি টাইগার ও তার বন্ধুদের সঙ্গে জিনিয়ার পরিচয় করিয়ে দেই। আমি টাইগারকে জানাই যারা ও জিনিয়া আমার আপন ছোট বোন। টাইগার ও তার বন্ধু এটা জেনে অনেক অবাক হয় এবং খুশি হয়। তারা আমাদের তিনজনকে অ্যাপ্রিসিয়েট করে। একদিনের ঘটনা, আমি যারা ও জিনিয়াকে অ্যামিউজমেন্ট পার্কে যাওয়ার প্রস্তাব দিই। তারা দুজন রাজি হয়। আমরা অ্যামিউজমেন্ট পার্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। পথে টাইগার ও তার বন্ধুদের সঙ্গে দেখা হয়। তারাও আমাদের সঙ্গে অ্যামিউজমেন্ট পার্কে যাওয়ার জন্য বায়না ধরে। আমি তাদেরকেও সঙ্গে নেই। আমি অ্যামিউজমেন্ট পার্কে যাই। প্রথমে আমি সবার টিকিট কাটি, এরপর আমরা সবাই পার্কে প্রবেশ করি। বাচ্চারা বিভিন্ন রাইডে ওঠে, আমিও তাদের সাথে রাইডে উঠি। আমরা সবাই 3D মুভি দেখি। পার্কে ঘোরা শেষে আমি সবাইকে একটা ফাস্টফুড রেস্টুরেন্টে নিয়ে যাই এবং সবাই মিলে পিৎজা, বার্গার ও কোকা-কোলা উপভোগ করি। এরপর রেস্তোরাঁ থেকে বের হয়ে বাংলোর উদ্দেশ্যে রওনা দিই। যাওয়ার সময় আমি নাকে পোড়া গন্ধ পেলাম। তাকাতেই দেখি একটা বিল্ডিংয়ের একটা অ্যাপার্টমেন্টে আগুন ধরেছে। অ্যাপার্টমেন্ট থেকে একটা বাচ্চা মেয়ে চিৎকার করছে। বিল্ডিংটার সামনে অনেক মানুষ জড়ো হয়ে আছে। সবার সামনে দাঁড়িয়ে আছে বাচ্চা মেয়েটির মা। তিনি চিৎকার করে বলছিলেন, কেউ আমার মেয়েকে বাঁচাও, কেউ আমার মেয়েকে বাঁচাও। আমি একটু দেরি না করে অ্যাপার্টমেন্টের দিকে দৌড়ে যাই, কিন্তু ঠিক সেই মুহূর্তে যারা আমার হাত ধরে বলে, জেরক্স তুমি যেও না, তুমি ওখানে গেলে মারা যাবে, আমি ফায়ার ব্রিগেডকে কল করছি, তুমি এখানেই থাকো। এই বলে যারা তার মোবাইল দিয়ে ফায়ার ব্রিগেডকে কল করে। এই সুযোগে আমি বিল্ডিংয়ের ভেতর ঢুকে যাই। এই পরিস্থিতিতে লিফট দিয়ে ওঠা বিপজ্জনক, তাই আমি সাবধানে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম এবং অ্যাপার্টমেন্টে পৌঁছে গেলাম। আমি সাবধানে দরজা খুললাম, ঢুকে দেখি চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই বাচ্চা মেয়েটি যে একটু আগে চিৎকার করছিল, সে জানালার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি খুবই সাবধানে ভিতরে ঢুকি। আমার লোমে আগুন লাগে, আমার হাত পা ও চেহারার একাংশ খুবই বাজেভাবে পুড়ে যায়। আমার শরীর প্রচণ্ড জ্বলছিল, কিন্তু সেদিকে গুরুত্ব না দিয়ে আমি বাচ্চা মেয়েটির কাছে যাই এবং তাকে সাবধানে কোলে তুলে নিলাম এবং সাবধানে পা ফেলে দরজার দিকে এগিয়ে গেলাম। আগুন তখনও ছড়াচ্ছিল। আমি বাচ্চা মেয়েটিকে একটি কাপড় দিয়ে জড়িয়ে ধরলাম যেন তার গায়ে কোনো আগুন না লাগে। আমি সিঁড়ি দিয়ে নিচে নামলাম এবং অবশেষে বাইরে বেরিয়ে এলাম। বাচ্চা মেয়েটিকে দেখা মাত্র তার মা দৌড়ে এলো এবং তার বাচ্চাকে কোলে তুলে নিল। কিছুক্ষণের মাঝে ফায়ার ব্রিগেডের লোকেরা এলো এবং আগুন নেভানো শুরু করলো। আমার মাথা ঘুরছিল। আমি মাটিতে লুটিয়ে পড়লাম এবং অজ্ঞান হয়ে গেলাম। এরপর আমার কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর আমি নিজেকে হাসপাতালে আবিষ্কার করি। আমার চারিদিকে অনেক মানুষ, যারা জিনিয়া, টাইগার ও বাচ্চারা, ওই বাচ্চা মেয়েটি ও তার বাবা মা আমাকে ঘিরে ছিল। বাচ্চা মেয়েটির মা আমাকে বলল, বাবা, আমি তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব তা আমি জানি না। তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছো। আর একটু দেরি হলে আমি আমার মেয়েকে চিরদিনের জন্য হারিয়ে ফেলতাম। আমি তোমার কাছে চিরঋণী। আমি বললাম, আমাকে ধন্যবাদ দিতে হবে না। একজন মানুষ হিসেবে যা করা দরকার আমি শুধু তাই করেছি। আপনার মেয়ে নিরাপদে আছে, এর চেয়ে বড় খুশির ব্যাপার আমার জন্য আর কি হতে পারে?
যারা বলল, জেরক্স তুমি সত্যিই একজন হিরো। আমি কি বলবো বুঝতে পারছিলাম না, আমি কি সত্যিই একজন হিরো? বাচ্চা মেয়েটির বাবা ও মা আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের মেয়ের জীবন বাঁচানোর জন্য। বাচ্চা মেয়েটির বাবা আমার জন্য চিকিৎসা ব্যবস্থা করে। কদিন আমার চিকিৎসা বার্ন ইউনিটে হয়েছিল, এখন আবারও আমার চিকিৎসা শুরু হয়। নামকরা ডাক্তার ও বিজ্ঞানীরা আমার চিকিৎসা শুরু করে। তারা পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারে আমি হাইপারট্রিকোসিস নামে এক বিরল জেনেটিক রোগে আক্রান্ত। এই রোগে যারা আক্রান্ত হয় তাদের শরীরে অবাঞ্ছিত লোমের সংখ্যা স্বাভাবিকের চেয়ে অধিক পরিমাণে বৃদ্ধি পায়। এর কোনো স্থায়ী চিকিৎসা নেই, তবে প্রচলিত চিকিৎসার মাধ্যমে আমি অনেকটা স্বাভাবিক জীবনযাপন করতে পারবো। এই রোগে আগে অনেক মানুষ আক্রান্ত হয়েছিল, কিন্তু তখন মানুষ এই রোগ সম্পর্কে জানতো না, তাই এই রোগীদের মানুষ মনে করতো না। তাদের অনেক কষ্ট পেতে হতো, কিন্তু এখন সময় বদলে গেছে। এখন চাইলে জেনেটিক রোগের অস্থায়ী চিকিৎসা করানো যায় এবং কখনো কখনো স্থায়ী চিকিৎসাও করানো যায়। ডাক্তাররা আমার শরীরে অনেকগুলো লোম কেটে দেয়, আমি অনেকটা আরাম বোধ করি। আমি আয়নায় নিজের চেহারা দেখি এবং নিজে অবাক হয়ে যাই। আমি যে এত সুদর্শন তা আমি কখনো জানতাম না। হয়তো ঘন লোমের জন্য আমি আমার আসল চেহারা কোনো দিনও দেখতে পাইনি। আমি সুস্থ হওয়ার পর যারাও যিনি আমার সাথে দেখা করতে আসে তারা আমার নতুন চেহারা দেখে অনেক অবাক হয় এবং আমার সুদর্শন চেহারার তারিফ করে। অ্যাপার্টমেন্টের আগুন লাগার ঘটনাটা দ্রুত আগুনের মতো ছড়িয়ে পড়ে। শহরের লোকজন যখন জানতে পারে তাদের পরিচিত সেই বিস্ট নিজের জীবনের ঝুঁকি নিয়ে আগুন থেকে একটি বাচ্চা মেয়ের জীবন বাঁচিয়েছে, তখন তারা প্রচণ্ড চমকে যায়। তারা আমার বাংলোতে ভিড় করে এবং আমাকে নানা রকম প্রশ্ন করতে থাকে। আমি এক এক করে সব প্রশ্নের উত্তর দেই। কিছু কিছু মানুষ তো আমার সাথে দাঁড়িয়ে ফটো তুলছিল। রাতারাতি পুরো শহরে আমি সেলিব্রিটি হয়ে যাই। লোকজন আমার সাথে দাঁড়িয়ে সেলফি তুলে, আমার কাছে অটোগ্রাফ নেয়। বাচ্চারা আমাকে সুপার হিরো মনে করে। একদিন আমি নিজের বাংলোতে ছিলাম, হঠাৎ দরজায় কলিং বেল বাজে। আমি দরজা খুলে দিই। সামনে দুজন অচেনা লোক দাঁড়িয়ে আছে। তাদের মধ্য থেকে একজন বলে ওঠে, আপনি কি সেই বিস্ট যে একটা বাচ্চা মেয়েকে আগুন দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিল? হ্যাঁ, আমি সেই বিস্ট। আমার আসল নাম জেরক্স। আপনাকে আমাদের তারা বলল আপনাকে আমাদের চ্যানেল টাইম অফ ট্রুথ এর ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। আমরা আপনাকে অনুরোধ করছি, দয়া করে না করবেন না। অনুরোধ করার পর আমি কি আর না করতে পারি? আমি ইন্টারভিউ দেওয়ার জন্য রাজি হয়ে গেলাম। লোক দুটো আমাকে ইন্টারভিউয়ের তারিখ, লোকেশন ও টাইম জানিয়ে চলে গেল। ইন্টারভিউয়ের দিন আমি সময় মতো লোকেশনে পৌঁছে গেলাম। আমার ইন্টারভিউ শুরু হলো। হোস্ট আমাকে নানা ধরনের প্রশ্ন করতে লাগলো। আমি সেসব প্রশ্নের উত্তর দিতে লাগলাম। উত্তর দিতে দিতে আমি আমার 21 বছরের জীবন কাহিনী হোস্টকে খুলে বললাম। ইন্টারভিউ লাইভ টেলিকাস্ট হচ্ছিল। পুরো শহরের মানুষ ইন্টারভিউ দেখছিল। শহরের মানুষরা বুঝতে পারে তাদের পরিচিত বিস্ট কখনো খারাপ ছিল না, বরং সে নির্যাতিত ছিল। মানুষ জন্মগতভাবে কখনো খারাপ হয় না, এই সমাজই তাকে খারাপ হতে বাধ্য করে। শহরের মানুষের নিজেদের ভুলের জন্য খুবই অনুতাপ করে। যারার মা রায়াও সেই ইন্টারভিউ দেখছিল, যারাও জিনিয়া তার পাশে বসেছিল। হঠাৎ রায়া বলে উঠল, জেরক্স, ও তো আমার ছেলে। রায়ার কথা শুনে যারা অবাক হয়ে বলে উঠল, মা কি বললে? আবার বলো তো। কই না তো, আমি কিছু বলিনি।